Nana, buta beda bahna zona kanya hani to khana na. Abong maya bele nana. Oh mayoy, abong maya nana. Dito ba siya na kanya hani tongo? Abong maya nana. Desale kanayu. সম্মানিত সভাপতি পরিমল সাহা মহোদয় রয়েছেন, ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক আমার বন্ধুবর সৌরজিৎ পাল মহোদয় এবং দূর দূরান্ত থেকে আসা, সারা রাজ্য থেকে আসা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত আমার ভাই ও বোনেরা, আপনারা জানেন যে ইলেকট্রনিক্স মিডিয়া কোথায় ছিল আর কোথায় এসেছে। অতীত দিনে ইলেকট্রনিক্স মিডিয়া বলতে ছিল হাতে গোনা ছিল, এক দুটা ছিল। এত বঞ্চনা, ইলেকট্রনিক্স মিডিয়াকে এই রাজ্যে প্রবেশই করতে দেওয়া হতো না। ধীরে ধীরে পরিবর্তনের পর বিপ্লব দেব যখন রাজ্যের হাল ধরলেন, তখন এই রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার সোনালী যুগ এসছে। এখন ইলেকট্রনিক্স মিডিয়া প্রায় 30টার উপর আছে। ধীরে ধীরে এখন মহিরূহ আকার ধারণ করেছে। আমি স্বাগত জানাবো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়কে। একটা সময় আমাদের কারোর পরিচয় ছিল না, আমরা বলতে পারতাম না যে আমরা বৈদ্যুতিন মাধ্যমের একজন কর্মী, সাংবাদিক। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হতো না। তখন উনি যখন বিষয়টা জানলেন, তখন এই রাজ্যের বৈদ্যুতিন প্রচার মাধ্যমের জন্য ইলেকট্রিশিয়ান কার্ড চালু করে দিলেন। এখন সারা রাজ্যে বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের কাছে ইলেকট্রিশিয়ান কার্ড চালু রয়েছে, সবার হাতে রয়েছে। যখন আমরা বৈদ্যুতিন প্রচার মাধ্যমের লোকরা, সাংবাদিকরা যখন বারবার আক্রান্ত হচ্ছিলেন, তখন এটার একটা সমাধানের জন্য সরকার স্বীকৃত প্রেস জ্যাকেট চালু করা হলো এই রাজ্যে। প্রথমবার এই রাজ্যে সরকার স্বীকৃত প্রেস জ্যাকেট চালু করা হলো। অধিকাংশ সাংবাদিক ভাই বোনেরা এই জ্যাকেট পেয়েছেন। এরপরে ঘুরে দাঁড়িয়েছে বৈদ্যুতিন প্রচার মাধ্যম। নতুন বিজ্ঞাপন নীতি এসছে। নতুন বিজ্ঞাপন নীতিতে ক্যাটাগরি করা হয়েছে। নতুন বিজ্ঞাপন নীতি অনুযায়ী অধিকাংশ চ্যানেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলছিলেন, যারা এখনো ক্যাটাগরি পাননি তারা আপনারা আবেদন করুন, আপনারা কাগজপত্র ঠিক থাকলে সবাই আপনারা পাবেন। এত উদারীকরণ, এত সরলীকরণ আমরা অতীতের কোন সরকারের কাছ থেকে পাইনি। আপনারা জানেন এ রাজ্যে দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। একজন সাংবাদিক আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে, কিডনি ড্যামেজ হয়ে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন মাননীয় বিপ্লব দেব মহোদয় 2 লক্ষ টাকা দিয়ে ওনাকে সাহায্য করেছিলেন। আমার মনে আছে একজন সাংবাদিক, উনি মারা গেছেন, নাম বলতে চাই না, সিনিয়র সাংবাদিক, আইএলএস
ভর্তি হয়েছিলেন। ওনার মরদেহ নেওয়ার জন্য টাকা ছিল না। যারা বড় বড় কথা বলে তারা তখন একে একে হাসপাতাল থেকে সরে যাচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম ওই সময়। তখন বিপ্লব মুখ্যমন্ত্রী হননি, তখন 50,000 টাকা দিয়ে আইএলএস কে পেমেন্ট করেছিলেন। করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন একজন সাংবাদিক, যে সাংবাদিক তৎকালীন সময়ে এক বিশেষ রাজনৈতিক দলের হয়েও কাজ করছিলেন। যখন করোনা আক্রান্ত হয়ে মারা যান তখন তারা কেউ আর ফিরেও তাকাননি। আইএলএস এ ভর্তি হয়েছিলেন, আইএলএস এ প্রচুর টাকা উঠেছিল। পুরো টাকা তৎকালীন সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব দেব দিয়েছিলেন, আইএলএস হাসপাতালকে পেমেন্ট করেছিলেন। অনেক উদাহরণ রয়েছে আমাদের হাতে। করোনার সময় ভ্যাকসিনেশন আমরা করিয়েছি 6 বার 7 বার। এখানে বসে আছেন রাজ্যের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিভা ভৌমিক মহোদয়। উনি মাস্ক স্যানিটাইজার নিয়ে ধর্মনগর থেকে শুরু করে বিলোনিয়া সব জায়গাতে উনি নিজে ছুটে গেছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী পাবেন যিনি সাংবাদিকের কাছে মাস্ক নিয়ে যাচ্ছেন, স্যানিটাইজার নিয়ে যাচ্ছেন। আমাকে ডেকে নিয়ে স্যানিটাইজার মাস্ক দিয়েছেন। করোনার সময় সাংবাদিকদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য বিজেপি সরকারের বা কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা সেই দিনটা ভুললে চলবে না বন্ধুরা। অতীত থেকে শিক্ষা নিতে হবে, অতীতকে মনে রাখতে হবে কে প্রকৃত বন্ধু। এখন অনেকে অনেক কথা বলেন, বন্ধু সাজার চেষ্টা করেন, অতীতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা মহা ভুল হবে অতীতকে ভুলে গেলে। এখন অনেকে বিপ্লবী সাজার চেষ্টা করে। এখন নাকি সাংবাদিক আক্রান্ত হয়েছে। কোথায় সাংবাদিক আক্রান্ত হয়েছে? হয়েছে কিছু, হয়নি যে একদম না, কিন্তু প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিছুদিন আগে একজন সাংবাদিক যখন আক্রান্ত হয়েছিলেন, সাথে সাথে 3 থেকে 4 ঘন্টার মধ্যে একজন ওসিকে সাসপেন্ড করেছে। ওসিকে সাসপেন্ড করার নজির সাংবাদিক আক্রান্ত হওয়ার পর এর যে আছে একটাও নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একটাও ইনস্টেন্স নেই। অতীতকে ভুলিয়ে দিয়ে অনেকে এখন সাধু সাজার চেষ্টা করছেন, বিপ্লবী সাজার চেষ্টা করছেন, কাউকে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। যারা ভালো কাজ করলেন, যারা আমাদের রক্ষা করলেন, করোনার সময় আমরা যখন বিপন্ন অসহায়, সাংবাদিকটা বাঁচবে কি মরবে ঠিক নেই, তখন যারা ঝাঁপিয়ে পড়লেন, প্রত্যেকটা সাংবাদিকের পাশে যারা দাঁড়ালেন, সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন, তাদেরকে হেয় করার, খাটো করার চেষ্টা হচ্ছে বন্ধুগণ। শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হেয় করার চেষ্টা হচ্ছে। সরকারের কাজকে সাংবাদিকদের জন্য যা যা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 1-2টা কাজ হয়তো বাকি রয়েছে। হেলথ ইন্স্যুরেন্স স্কিমও চালু হয়ে গেছে। শুধুমাত্র হাউজিং এর যে বিষয়টা রয়েছে, হাউজিং এর বিষয়টা বাকি রয়েছে। ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। নতুন করে 286টা ইলেকট্রিশিয়ান কার্ড দেওয়া হবে, রাজ্যের তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলে গেলেন। সারা দেশে নেট সার্চ করে দেখবেন, গুগলে গিয়ে দেখবেন কোথাও এরকম কাজ সাংবাদিকের জন্য হয়েছে কি। পেনশন কত ছিল? পেনশন ছিল 1000 টাকা। পেনশন 10,000 টাকা কে করলেন? বিপ্লব দেব সরকার করলেন, বিজেপি সরকার করলেন। এত কাজ করার পরে যদি
কাউকে যদি আমরা হেলাও করি, ছোট করি ইচ্ছাকৃতভাবে, ইতিহাস কখনোই তাদের ক্ষমা করবে না। আমি তাই বন্ধু আপনাদের বলবো যে আমরা যারা সাংবাদিকতার কাজ করি, আমরা ভালো মন্দ জানি, অতীত বর্তমান ভবিষ্যৎ জানি। অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতের অভিজ্ঞতাকে সঞ্চয় করে বর্তমানে পথ চলার পাশাপাশি ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছে, নিজের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন বন্ধুরা। আমি আমার বক্তব্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বারা আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক দিবসীয় যে কার্যক্রমে মঞ্চে উপস্থিত ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আদরণীয় প্রতিমা মহোদয়া, শ্রী প্রণব সরকার, সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাব, শ্রী পরিমল সাহা, প্রেসিডেন্ট ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, শ্রী সুরজিৎ পাল, সেক্রেটারি ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, শ্রী সেবক ভট্টাচার্য, ভ্যানগার্ড ইলেকট্রনিক্স মিডিয়ার কর্ণধার, এই ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি রচনা করা হয়। আর পরবর্তী সময়ে ধাপে ধাপে তার গতি অগ্রগতি দুটাই হয়। আর পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজের অধিকার পাওয়ার যে স্বাদ, তার মধ্যে 25% যে ত্রিপুরা সরকারের কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্টের শেয়ার, তার উপলব্ধি, সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অ্যাক্রিডিটেশন কার্ড, যেটা মাত্র প্রিন্ট মিডিয়াতে দেওয়া হতো, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেওয়া হতো না। এই 3-4টি বড় কাজ হয়েছে। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর 2018-তে যখন 25 বছর টানা কমিউনিস্টের সরকারের পর 0 থেকে সরকার আসলো, আমি বলতাম চাল চরিত্র চেহারা। লাস্ট যখন মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রিপুরাতে এসেছিলেন, তো গাড়িতে উঠে আপনি জিজ্ঞাসা করছিলেন যে ত্রিপুরার কি কি পরিবর্তন হয়েছে, কি কি করেছে আমাদের বলো, আর কোন কাজটা সবচেয়ে বড় কাজ হয়েছে আমাকে একটু বলো। আমি ওনাকে বলেছি ত্রিপুরার সবচেয়ে বড় কাজ হয়েছে যেটা মানুষের চাল চরিত্র চেহারা, ওয়ার্ক কালচার, সেটা এসছে। তো বলছে কত পার্সেন্টেজ? আমি বললাম 65% আশপাশে। আসলে তো আজ অজয় ঘোষের মতো সাধারণ গরিব ঘরের এক ছেলে, টুয়েলভও দিতে পারেনি, মাধ্যমিক পাস করেছে, রাজস্থানে বোনের বাড়িতে যায়, ও সেখানে গিয়ে জুস কিভাবে বানানো হয় শিখে গেছে। ভেজ পকোড়া আর নন ভেজ পকোড়া যাই হোক, চিংড়ি পকোড়া সেখান থেকে বানানো শিখেছে। শিখে এসে এখানে আগরতলায় ইস্কন টেম্পলের অপোজিটে স্টল লাগিয়ে জুস বিক্রি করছে। আর যদি 25 বছর টানা সরকার থাকতো, এই ছেলে হয়তো বা কোনো রাজনৈতিক দলের লাইনে মুর্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে তার 5 বছর শেষ হয়ে যেত, 10 বছর শেষ হয়ে ফার্স্ট স্টেশনে রাস্তার কোনো জায়গায় অথবা ট্রাক প্রজেক্ট হয়ে
করে তাকে দেখায়। আর আজ সে लगभग 50,000 টাকা টোটাল পুঁজি লাগিয়েছে তার মধ্যে। আমি জিজ্ঞাসা করেছি কতদিন হয়েছে দিয়েছো দোকানটা, বলে 15 দিন হয়েছে। কত টাকা রোজগার করো, বলে দিনে 600 থেকে 700 টাকা নেট প্রফিট হয়। মাত্র শুরুয়াত, 15 ডেজ। সবাই জানবো না এই জায়গাটা। যখন তার জানকারি হবে কাস্টমার আসবে, তার দোকান থেকে খাবে। আজকে 600-700 টাকা দিয়ে 700 টাকা ইনকাম করে, মানে 20,000 টাকা 21,000 টাকা মাসে সে ইনকাম করে 50,000 টাকা পুঁজি লাগিয়ে এর চাইতে বড় ইনকাম কি হতে পারে? ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে চাল চরিত্রের চেহারা। যখন বিশালগড়ের ভেতরে গ্রামের মধ্যে একটা ছেলে পানের দোকান দিয়ে বসে গেছে, আর তার পুঁজি কত, বলে পঞ্চায়েত থেকে আমি 15,000 টাকা সাবসিডাইজ লোন নিয়েছি, পঞ্চায়েত দিয়েছে। রোজগার কত করে, 15,000 টাকা পুঁজি লাগিয়ে 14,000 টাকা মাসে রোজগার করে। আমার কোন ইলেকট্রিক মিডিয়া বন্ধুরা পারবে এত রোজগার করতে? 15,000 টাকা পুঁজি 14,000 টাকা রোজগার করে পান দোকান দিয়ে। যদি কমিউনিস্টের সরকার